সাউথ ইস্ট ব্যাংক বিজনেস মিরর অনুষ্ঠানে সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি আমি ইসমাত জারিন খান। দর্শক, আজ আমরা আলোচনার বিষয় রেখেছি ব্যাকওয়ার্ড লিঙ্কেজের সমস্যা ও সম্ভাবনা। আর এ বিষয় নিয়ে এই খাতের দুজন বিশেষ ব্যক্তিকে আমরা স্টুডিওতে আমন্ত্রণ জানিয়েছি। শুরুতে পরিচয় করে দিচ্ছি মোহাম্মদ শাহরিয়ার, ব্যবস্থাপনা পরিচালক, ইনডেট গ্রুপ। তিনি সাবেক পরিচালক হিসেবে দায়িত্ব পালন করছেন BGAPMEA। এছাড়াও আমাদের সাথে রয়েছেন ফজলে শামীম এহসান, ভাইস প্রেসিডেন্ট BKMEA। আমরা চলে যাচ্ছি আমাদের আজকের অনুষ্ঠানে। আপনাদের দুজনকে স্বাগত আমাদের অনুষ্ঠানে আসার জন্য। আমরা এই খাতের দুজন স্বনামধন্য ব্যক্তি আপনারা, এবং দীর্ঘ সময় ব্যবসা পরিচালনা করে আপনারা এই খাতকে অনেক বেশি এগিয়ে নিয়ে এসেছেন। শুরুতে একটু আপনার কাছে জানতে চাই যে আসলে এই ব্যাকওয়ার্ড লিঙ্কেজ ইন্ডাস্ট্রিটা তো এখন অনেক বড় একটা সেক্টরে পরিণত হয়েছে, এবং আমরা শিল্প খাতে যতগুলো সেক্টর দেখি কোথাও না কোথাও আসলে এই ব্যাকওয়ার্ড লিঙ্কেজের প্রয়োজনীয়তা অনেক বেশি। এর মধ্যে আমরা দেখি যে গার্মেন্টস খাতে আপনাদের অবদান আরও অনেক বেশি। একটু কি বলবেন যে ব্যাকওয়ার্ড লিঙ্কেজ ইন্ডাস্ট্রিটা কত বড় এবং এটি আসলে অর্থনীতিতে কি অবদান রাখছে? অ্যাকচুয়ালি ব্যাকওয়ার্ড লিঙ্কেজ ইন্ডাস্ট্রিটা অনেক বড়। আমরা শুধু বলতে পারি, আমি প্রতিনিধিত্ব করে BGPME এর, সেটা গার্মেন্টস আপনার $50 বিলিয়ন আপনার এক্সপোর্ট করে। সেখানে আমাদের BGPME গার্মেন্টস অ্যাক্সেসরিজ অ্যান্ড প্যাকেজিং ইন্ডাস্ট্রিজ আমার $7 থেকে $8 বিলিয়ন আমাদের এই খাতে প্রতিনিধিত্ব, এবং আমরা ডিরেক্ট এক্সপোর্ট করি $1 বিলিয়ন। আর ব্যাকওয়ার্ড লিঙ্কেজে অন্যান্য খাত যেগুলো আছে সেই সংশ্লিষ্ট আপনার যারা অ্যাসোসিয়েশন আছে তারা বলতে পারবে এই খাতটা আপনার কত বড়। এখানে আমার বড় ভাই এহসান শামীম ভাই আছে, উনি ডাইং নিটিং এই সেক্টর সম্পর্কে, এছাড়াও আপনার অ্যাক্সেসরিজ ছাড়াও যে আপনার লিঙ্কেজ, আপনার ব্যাকওয়ার্ড লিঙ্কেজে যে খাত আছে সে এটা বলতে পারবে যে এটা কত বড় খাত, এবং এটা ধীরে ধীরে আপনার এটা অনেক বড় হচ্ছে। এবং বাংলাদেশে আপনার বৈদেশিক মুদ্রার সাশ্রয়ে আগে জানেন আপনার BGME BKME সবাই ইম্পোর্ট করে নিয়ে আসতো আপনার অ্যাক্সেসরিজ এবং প্যাকেজিং আপনার প্রোডাক্টগুলো। এখন আমরা 100% আমরা বাংলাদেশে এটা তৈরি করছি, এবং $7 থেকে $8 বিলিয়ন বাংলাদেশে বৈদেশিক মুদ্রা সাশ্রয় করছি। এক্ষেত্রে আপনারা যারা আছেন, আপনি তো BKME এর সাথে সরাসরি যুক্ত আছেন, এবং আপনারাও এই গার্মেন্টসকে বিভিন্ন সময় আসলে সহযোগিতা করছেন। একটু কি বলবেন এই সেক্টরে আপনারা যারা প্রতিনিধিত্ব করছেন, কাজ করতে গিয়ে আপনাদের কি ধরনের সমস্যা ফেস করতে হচ্ছে? ধন্যবাদ। আমাদের আসলে টোটাল ব্যাকওয়ার্ড লিঙ্কেজ, আমাদের গার্মেন্টস সেক্টরে ব্যাকওয়ার্ড লিঙ্কেজ বলতে লোকাল যে আমরা ভ্যালিডেশনটা করছি সেটা প্রায় $25 থেকে $30 বিলিয়ন কাছাকাছি এই মুহূর্তে। ফলে একটা অনেক বড়, এখানে সুতা থেকে তৈরি করে অ্যাক্সেসরিজ, নিটিং, ডাইং সবই আমাদের এই ব্যাকওয়ার্ড লিঙ্কেজের অন্তর্গত। তো এটা করতে গিয়ে আমরা যে সমস্যাটা প্রধানত সম্মুখীন হই, যে আপনি জানেন যে এই সেক্টরটা গড়ে উঠেছিল এক সময় বিদেশের থেকে আমদানিকৃত কাপড় অ্যাক্সেসরিজ উপর নির্ভর করে, কিন্তু এখন কিন্তু আমাদের অ্যাক্সেসরিজ বলেন, নিটওয়্যারের কাপড় বলেন, সবই প্রায় শতভাগ আমাদের দেশেই তৈরি হচ্ছে। কিন্তু আইনগুলো এখনও কিছুটা রয়ে গিয়েছে সেই পুরনো ধাঁচের। যেভাবে আমাদের সেক্টর এগিয়ে গিয়েছে আইনগুলো সেই সাথে তাল মিলে আসলে এগোতে পারেনি। এই জায়গাটা এখন আমাদের আসলে সবচেয়ে বড় সমস্যা। আমাদের ব্যাংকিং অর্থায়ন নিয়ে কিছুটা সমস্যা আছে, বাট ওটা আসলে অত বড় সমস্যা না, সেটা কিছুটা। কিন্তু সবচেয়ে বড় সমস্যা আসলে আমাদের যে NBR এর কাস্টমসের যে আইন, ভ্যাটের যে আইন, সেগুলো এখন আসলে আমাদের সবচেয়ে বড় সমস্যায় দেখা দিয়েছে। সেক্ষেত্রে আপনারা যারা ডিরেক্ট সরাসরি কাজ করছেন, আপনাদের কি নিজস্ব উৎপাদন ক্ষমতা এখন বেড়েছে? আপনাদের কি ইম্পোর্ট করতে হয়, নাকি সরাসরি নিজেরাই ম্যানুফ্যাকচারিং করে নিজেরাই রপ্তানি করার মতো সক্ষমতা তৈরি করেছেন? এট দিস পয়েন্ট বাংলাদেশে আমি আপনাকে ছোট একটা উদাহরণ দিতে চাই। যখন কোভিডের সময় বাংলাদেশে বিদেশ থেকে কোনো মেডিকেল পণ্য ছাড়া কিছু আসতো না, সেই সময় আপনার প্যাকেজিং অ্যান্ড অ্যাক্সেসরিজ শিল্প, ট্রিমস শিল্পটা আপনার RMG ইন্ডাস্ট্রিকে আপনার শতভাগ আপনারা সাপোর্ট দিয়েছে। কেননা কোনো গার্মেন্টস শিল্প এবং BGME BKME থেকে যারা এই সংশ্লিষ্ট খাতের সাথে আছে তারা কেউই বলতে পারে নাই যে আপনার প্যাকেজিং এবং অ্যাক্সেসরিজ শিল্পর কারণে আমার শিপমেন্ট ব্যাহত হয়েছে। তাতেই আপনি বুঝে নিতে পারেন যে আমাদের এই সেক্টরটা 100% বাংলাদেশে এখন এস্টাবলিশড। বাট অতি দুঃখের বিষয় যে আপনার চায়না, ভিয়েতনাম, কম্বোডিয়া অন্যান্য দেশের সাথে আমাদের বিদেশে একটা বড় আপনার মার্কেট আছে। আপনার ব্লুমবার্গের রিপোর্ট অনুযায়ী $700 বিলিয়ন শুধু প্যাকেজিং শিল্পেরই আপনার বিজনেস আছে, অ্যাক্সেসরিজ এবং ট্রিমস বাদে। সেক্ষেত্রে যদি আপনার নীতিগত সহায়তা এবং সরাসরি আপনার রপ্তানিতে আপনার যদি প্রণোদনা দেওয়া হয়, তাহলে আমাদের এই সেক্টর আপনার বাংলাদেশে গার্মেন্টস এবং IT ইন্ডাস্ট্রিজ এবং ওষুধ শিল্পের ন্যায় সরাসরি আপনার রপ্তানিতে বৈদেশিক মুদ্রা আপনার আনতে পারবে বলে আমি আশা করি। তারপর আমরা দেখছি যে এই সেক্টরকে আসলে চায়নাতে আসলে তারা যেভাবে রপ্তানি করছে, নিজেরা এই সেক্টরকে স্বয়ংসম্পূর্ণ করছে। বাংলাদেশে এখনো পর্যন্ত রপ্তানি বাজারটা ধরাটা ব্যাকওয়ার্ড লিঙ্কেজের জন্য এত সহজ না। তো সরকার যদি আসলে সহযোগিতা করে এবং ম্যানুফ্যাকচারিং ইন্ডাস্ট্রি যদি ব্যাকওয়ার্ড লিঙ্কেজের জন্য বাড়ানো হয় পাবলিক প্রাইভেট পার্টনারশিপের মাধ্যমে, সেই ক্ষেত্রে কি আপনার কাছে মনে হয় যে আগামীতে রপ্তানি বাজারকে আমরা ধরতে পারবো?
নিঃসন্দেহে এখন প্রথমত চায়নার একটা খুব বড় একটা তাদের যে অ্যাডভান্টেজ সেটা হলো যে তাদের নিজস্ব জনসংখ্যা অনেক বড়, ফলে তারা যখন প্রথমে কোনো কিছু শুরু করে ট্রায়াল অ্যান্ড এররের মাধ্যমে তারা আসলে নিজেদের জনগোষ্ঠীর জন্য সেটা তারা জন্য বানায়, তারপর যখন তারা একটা স্ট্যান্ডার্ডে পৌঁছায় তখন তারা রপ্তানি শুরু করে। বাট এছাড়াও আমাদের কিন্তু এখন অনেক বড় বড় সুযোগ আছে, যেমন ধরেন আপনার সাপটার আন্ডারে আমরা শ্রীলঙ্কাতে অ্যাক্সেসরিজ আর কাপড় এক্সপোর্ট করতে পারি, তাহলে তারা জিএসপি ফ্যাসিলিটিটা পাবে, এটা আমরা রাজি। সামান্য কিছু এই সরকারি নীতিমালা তৈরি, কিছু আইনি বাধ্যবাধকতার জন্য এটা হচ্ছে না। তো ফলে এরকম কিন্তু পাকিস্তান সাপটার আন্ডারে তারা এক্সপোর্ট করতে পারে ইউরোপে আমাদের থেকে কাপড় বা অ্যাক্সেসরিজ সোর্স করে, তখন তারা একটা সুবিধা পাবে। তো এটা আসলে আমাদের যে বায়ার কান্ট্রিজ তারা কিন্তু সুবিধাটা দিয়ে রেখেছে যে আমাদের ব্যাকওয়ার্ড লিঙ্কেজ ইচ্ছা করলে আমরা রপ্তানিতেও সহযোগিতা করার জন্য, যে আমরা যদি অন্য কোনো দেশে এক্সপোর্ট করি সার্ক কান্ট্রিগুলোতে, তারা আবার এক্সপোর্ট করলে তারা জিএসপি ফ্যাসিলিটিটা পাবে। কিন্তু আমাদের সরকারের কিছু সার্টিফিকেশন লাগবে, আমাদের কিছু নীতি লাগবে, এগুলোর কারণে আমরা আসলে করতে পারছি না। ফলে আমি মনে করি যে আপনি যথার্থই বলেছেন, যদি সরকার যদি সেইভাবে সাপোর্ট করে আমাদেরকে, অফকোর্স আমরা এখানে ইনসেন্টিভ চাচ্ছি না, কোনো টাকা পয়সার ব্যাপার না, নীতিগুলো যদি নাকি একটু সহযোগিতামূলক হয় তাহলে আমরা এই সরাসরি রপ্তানি করতে পারবো ব্যাকওয়ার্ড লিঙ্কেজ থেকে আর কি। কিন্তু প্যাকেজিং এবং আপনারা যেই সেক্টরটাতে কাজ করছেন সরাসরি, সেই সেক্টরে কি আপনারা কোনো ইনসেনটিভ পাচ্ছেন? কারণ গার্মেন্টস তো ইনসেনটিভ পাচ্ছে, তো সেই ক্ষেত্রে আপনাদের ক্ষেত্রে কি ইনসেনটিভটা আছে? অ্যাকচুয়ালি আপনার দুঃখের বিষয়, আপনাদের বাংলাদেশে আপনার তৈরি মানে শুরুর থেকে আপনার এখন পর্যন্ত আপনার এই শিল্প খাত আপনার ব্যাক টু ব্যাক এলসির মাধ্যমে আপনার বিক্রি ক্ষেত্রে তো আমরা পাচ্ছি না। ইভেন দোস আপনার যারা আমরা সরাসরি $1 বিলিয়ন আমরা এক্সপোর্ট করি অ্যাট দিস মোমেন্ট বিভিন্ন দেশে, আপনার সাপটা চুক্তির আওতায় এবং আপনার ইউরোপের বিভিন্ন দেশে, সেক্ষেত্রে আমরা আপনার জানেন একটা হোগলা পাতাও যদি আপনার এক্সপোর্ট হয় সেক্ষেত্রে আপনার ইনসেন্টিভ পাই। বাট আপনার অ্যাক্সেসরিজ অ্যান্ড প্যাকেজিং এই শিল্পটা অনেক বড় শিল্প, সেই শিল্পতে আমরা 1 টাকা আপনার কোনো আপনার নগদ সুবিধা আপনার হলো যে পাচ্ছি না। যদি আমরা আপনার জানেন পাকিস্তান, ভিয়েতনাম, কম্বোডিয়া এবং ইন্ডিয়া, এই ক্ষেত্রে যদি আপনার তারা বিভিন্ন দেশে তারা যদি আপনার প্রোডাক্ট গার্মেন্টস অ্যাক্সেসরিজ অ্যান্ড প্যাকেজিং শিল্প বিভিন্ন দেশে আপনার দিয়ে থাকে, তখন তারা আপনার 7% থেকে 12% পর্যন্ত আপনার ট্যাক্স রিবেট এবং তারা প্রণোদনা পেয়ে থাকে দুই খাত থেকে। এক্ষেত্রে যদি আমাদের ইন্ডিয়া এবং বাংলাদেশ গভর্নমেন্ট যদি এটা আমরা পাই, তাহলে আমরা আমাদের জন্য এই সেক্টরকে আর উন্নতি করতে পারবো। আমরা দেখলাম সাম্প্রতিক সময়ে ব্যাকওয়ার্ড লিঙ্কেজের সমস্যা নিয়ে এবিসিসিআইতে একটা মিটিং করেছেন এবং সেখানে আসলে উদ্যোক্তারা তাদের সমস্যার কথা বলছিল। তো সাম্প্রতিক সময় যে গ্যাস এবং অন্যান্য প্রবলেম যেটি উনি বলছিলেন এনবিআর এর সমস্যা, এই সমাধানের জন্য কি ফেডারেশন আপনাদের কোনো সহযোগিতা করছে? কিছুদিন আগে ফেডারেশনে একটা আপনার মিটিং হয়েছে, ফেডারেশনে আপনার ব্যাকওয়ার্ড লিঙ্কেজের আমি কো-চেয়ারম্যান, সেখানে আমি আমার ফুল বক্তব্য আপনার তুলে ধরেছি আপনার প্যাকেজিং এবং এক্সেসরিজ শিল্পের আপনার কী কী সমস্যা এবং সম্ভাবনা আছে, তাদেরকে আমি হলো লিখিত আকারেও দিয়েছি বা বক্তৃতা আকারেও দিয়েছি। তারা আমাদেরকে আশ্বস্ত করেছে আপনার সরকারের আপনার যথাযথ মহলের সাথে আলাপ আলোচনা করে আমাদেরকে হলো এই সেক্টরকে আপনার স্পেশালি আপনার প্লাস্টিক শিল্প বা অন্য শিল্প যেভাবে বছরে আপনার পণ্য ঘোষণা করা হয়, এক্সেসরিজ এবং প্যাকেজিং শিল্পকে আপনার নেক্সট ইয়ারে আপনার পণ্য ঘোষণা করবে। সেক্ষেত্রে আপনার মাননীয় প্রধানমন্ত্রী আমাদের এই সেক্টরকে বিশেষ অবদান নজর দিবে। সেই প্রতিবন্ধকতা থেকে আমরা জানতে পারলাম যে যারা কাজ করছে তারা ব্যাক টু ব্যাক এলসি পেতে তাদের সমস্যা হচ্ছে এবং অনেকেই আসলে ব্যাংক লোন ঠিক মতো পাচ্ছে না, এবং বড় বড় উদ্যোক্তারা যেখানে উইলফুল ডিফল্টার হচ্ছে, ছোট ছোট উদ্যোক্তা ব্যাকওয়ার্ড লিঙ্কেজে যারা আছে তারা আসলে যখন এই এক্সপোর্ট করতে যাচ্ছে বা বাইরে থেকে কাঁচামালটা আমদানি করে নিয়ে আসছে, তখন আপনার এলসি প্রবলেম হচ্ছে এবং ব্যাংক লোন পেতেও তাদের সহযোগিতা দরকার বলে তারা জানিয়েছে সেই বৈঠকে। এক্ষেত্রে আপনারা কি মনে করেন যে কিভাবে এই সমস্যা থেকে ব্যাংকিং সলিউশনটা আপনারা পেতে পারেন? এটা আসলে আমাদের ব্যাংকিং নীতিটাতেই সমস্যা প্লাস মানসিকতা, দুইটা জিনিস। আপনি দেখবেন যে যার অনেক বড় ব্যবসায়ী তার কাছে সবসময় ব্যাংকের লোকজন এমডি সাহেবরা এসে বসে থাকেন যে আরও লোন নেন, আরও ইনভেস্টমেন্ট নেন, আর ছোটদেরকে সহযোগিতা করতে চায় না। তার একটা মানসিকভাবে একটু ভীত সন্ত্রস্ত থাকে যে সে টাকা রিটার্ন দিতে পারবে কি পারবে না। যদিও বাংলাদেশ ব্যাংকের স্পষ্ট গাইডলাইন আছে যে এসএমইতে কত % দিতে হবে, বড়দেরকে কত দিতে হবে, বাট এখানে একটু টুইস্ট করে ওই ফান্ড আরেক নামে এইভাবে যায়। বাট এটা আমি খোলাখুলি বললাম না, এটা সবাই জানে বাংলাদেশে যে তেলের মাথায় সবাই তেল দিতে পছন্দ করে। ফলে যেটা হয় যে ছোট ছোট ফ্যাক্টরিগুলা বা ছোট ছোট সাপ্লায়ারদেরকে এই জায়গাগুলোতে খুব একটা সমস্যা ফেস করতে হয়। এবং আমি অস্বীকার করবো না যে আমাদের গার্মেন্টসের অনেকেই আমরা আবার ছোটদেরকে ব্যাক টু ব্যাক দেওয়ার সময় একটু সাপ্লায়ার হিসেবে তাদের সাথে অনেক সময় যে ন্যায্য ফেয়ার বিজনেস প্র্যাকটিসটা করা উচিত সেটা আমরা অনেকেই করি না। এই জায়গাগুলোতে আসলে আমাদেরকে একটু স্ট্রিক্ট হতে হবে এবং বাংলাদেশ ব্যাংকেরও উচিত যে আমাদের অ্যাক্সেসরিজ শিল্প বা ব্যাকওয়ার্ড লিঙ্কের শিল্পগুলো যেন এইসব সমস্যার সম্মুখীন না হয়। কারণ আমি একটু সোজা করে বলি, আমি আসলে সবগুলা সেক্টরে জড়িত। আমার ব্যাকওয়ার্ড লিঙ্কেজ আছে, আমার অ্যাক্সেসরিজ আছে, আমার গার্মেন্টস আছে, আমি আসলে আমার সবগুলো শিল্পই আমি ওন করি। তো
এখানে যদি নাকি আমার অ্যাক্সেসরিজ শিল্প বা আমার ব্যাকওয়ার্ড লিঙ্কেজ না থাকে, তাহলে আমার গার্মেন্টস কিন্তু আসলে সেই কাঙ্ক্ষিত $100 বিলিয়ন আমি পৌঁছাতে পারবো না, কারণ আমার আসলে এই সাপোর্টটা দরকার, লোকাল সাপোর্টটা দরকার। ফলে এই লোকাল ইন্ডাস্ট্রিগুলো যেন টিকে থাকে, ব্যাকওয়ার্ড লিঙ্কেজ সাপোর্টিভ ইন্ডাস্ট্রিজগুলো যেন অবশ্যই ভালোভাবে টিকে থাকে, এই ব্যাপারে বাংলাদেশ ব্যাংকের আসলে বিশেষ নজর দিতে হবে। এবং ট্রাস্ট সেক্টর হিসেবে ঘোষণার কথা যেটা শাহরিয়ার বলল, আমিও মনে করি যে আগামী বাণিজ্য মন্ত্রণালয় যখন নেক্সট ট্রাস্ট সেক্টর ঘোষণা করবে, সেখানে অ্যাক্সেসরিজকে ইনক্লুড করা উচিত। সেক্ষেত্রে আমরা আরেকটি বিষয় দেখেছি যে বন্ডের যে নীতিমালা, সেটি আসলে আপনারা আলোচনায় বলছিলেন যে বন্ডের নীতিমালাটা অনেক পুরনো, এবং যেহেতু এখন স্মার্ট বাংলাদেশ হচ্ছে, তা আমাদের এই নীতিমালাগুলো খানিকটা পরিবর্তন করা দরকার। তো আসলে কোথায় কোন জায়গায় পরিবর্তন করলে আপনারা মনে করেন যে এই সেক্টরকে আপনারা আরো সামনের দিকে এগিয়ে নিয়ে যেতে পারবেন? দেখুন, আপনাদের শেয়ার বন্ডের নীতিমালাটা এটা অনেক বছরের পুরাতন। যখন আপনার বন্ড আপনার ব্যবস্থা নেওয়া শুরু হয়েছে, তখন বন্ডের ওয়্যারহাউস নীতিমালা তৈরি হয়েছে। তারপর থেকে ছোট 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 এসআর এর মাধ্যমে আপনার কারেকশন, সংযোজন, বিয়োজন হয়েছে। আমি অ্যাক্সেসরিজ আপনার প্যাকেজিং শিল্পকে আমি বলতে চাই, আপনার গার্মেন্টস কিন্তু আপনার 3 ইয়ার্সের আপনার হলো যে অটোনবায়ন এবং 3 ইয়ার্সের জন্য আপনার একটা লাইসেন্স পায়। আমরা হলো লাইসেন্সটা আমরাও 3 ইয়ার্সের জন্য বা 2 ইয়ার্সের জন্য আমরা পাই, এবং অটোনবায়ন 2 ইয়ার্সের জন্য থাকে। আমরা এনবিআর এর সাথে অনেকবার আলোচনা করেছি। আমাদের প্রাপ্যতা শীটের নামে একটা শীট দেওয়া হয়, যেটা আমরা কতটুকু মাল আমরা কাঁচামাল ইম্পোর্ট করতে পারবো, সেটা আমরা 1 বছরের জন্য দেওয়া হয়। এবং ওই বছর অডিট করার পরে, অডিট পাস হওয়ার পরে আমরা নেক্সট ইয়ারের জন্য আবার আপনার প্রাপ্যতা শীট আপনার পেতে হয়। সেক্ষেত্রে দেখা যায় আমরা মাল আনার পরে আপনার 7 মাস থেকে 8 মাস আমরা বিজনেস করতে পারি, যেখানে চায়না, কম্বোডিয়া, ভিয়েতনাম তারা কিন্তু আপনার কখন র মেটেরিয়ালে অর্ডার দিলে 7 ডেজের ভিতরে পায়। সেক্ষেত্রে আমরা এটা 1 বছর দেওয়ার কারণে 9 মাস পরেই আমাদের আবার এনবিআর এর কাছে যেতে হয়, বন্ডে যেতে হয়, যাতে আমরা আবার নতুন করে আপনার অ্যাসেসমেন্ট করার পরে আমাদের প্রাপ্যতা শীট দেওয়া হয়। তো আমার এটা চাওয়া এনবিআর এর কাছে, যাতে আপনার অটোনবায়ন আমাদের 3 ইয়ার্স আছে, এখন নতুন হয়েছে। আমাদের বন্ডেড আপনার যে ক্যাপাসিটি আছে, মেশিন ক্যাপাসিটি অনুযায়ী আমাদের যেন 3 ইয়ার্স আপনার প্রাপ্যতা শীট দেওয়া হয়, এবং প্রতি বছর গার্মেন্টসের ন্যায় আমাদের অডিট হোক। আমরা একটা বিরতিতে যাই, আমি বিরতির পর আপনার কাছে ফিরছি। দর্শক, আমরা একটা বিরতিতে যাচ্ছি, বিরতির পর আবারও ফিরছি সাউথ ইস্ট ব্যাংক বিজনেস মিরর অনুষ্ঠানে। বিরতির পর আবারও আমন্ত্রণ জানাচ্ছি সাউথ ইস্ট ব্যাংক বিজনেস মিরর অনুষ্ঠানে। যেমন করে শাহরিয়ার সাহেব বলছিলেন বন্ডের কথা, আপনি কি একমত? হ্যাঁ, না, আমি একটু অন্যভাবে বলতে চাই। আসলে দেখেন, যখন বন্ড সিস্টেমটা চালু হলো সে 80-র দশকে, তখন বাংলাদেশে কোনো কম্পিউটার ছিল না, তখন এআই এর উদ্ভব হয় নাই। তো এখন আপনি যদি সেটাকে যতই কারেকশন করেন না কেন, সেটা কিন্তু সেই যে তার যে মূল যে জায়গাটা রুটস, ওইখান থেকে খুব বেশি পরিবর্তিত হওয়া সম্ভব হচ্ছে না। শাহরিয়া যেটা চেলো যে 2 বছর জায়গায় 3 বছর, 3 বছর জায়গায় 5 বছর, জটিলতা কিন্তু থেকে যাবে। 3 বছর পরে গিয়ে আবারও 3 মাসের জন্য একটা ঝামেলার মধ্যে পড়তে হবে, কিন্তু এটা আসলে সমূলের পরিবর্তন দরকার। সলিউশন কোথায়? সলিউশন এখন আপনার এআই কে ইনভলভ করতে হবে, অটোমেশনকে ইনভলভ করতে হবে। আমার কেন বন্ড অডিট হবে? আমি যে গুডসগুলো আনতেছি এসআই কোডের মাধ্যমে, আমি কি মাল ইম্পোর্ট করছি বিদেশ থেকে কাঁচামাল, সেটা আমার বন্ডের কম্পিউটারে আছে। আমি কি মাল এক্সপোর্ট করতেছি, এটা আমার বন্ডের কম্পিউটারে আছে। ফলে এই বছর বছর অডিট, বছর বছর রিনিউয়াল, এগুলোতে কোনো কিছু প্রয়োজন নাই। আপনার আউট অফ দ্য বক্স চিন্তা করতে হবে যে সম্পূর্ণ নতুন করে কি করা যায়। এই পুরনো ধাঁচের বন্ডিং সিস্টেম দিয়ে আসলে আমাদের এখানে হ্যারাসমেন্ট বাড়বে বই কমবে না। ফলে আমরা যেটা চাচ্ছি যে সম্পূর্ণ ভেঙে চুরে এই 2024 সনে এসে সেই 1986 বা 88 সনের বন্ডের মানসিকতা থেকে বের হয়ে সম্পূর্ণ আধুনিকায়ন করা বন্ড সিস্টেমটাকে, সেই পুরনো 30 বছর পুরনো, 35 বছর পুরনো বন্ড সিস্টেম আসলে আমরা চাচ্ছি। সেই ক্ষেত্রে আপনারা বারবার বলেন যে কাস্টমসের আধুনিকায়ন দরকার, এবং কাস্টমসের সমস্যাগুলো আপনাদেরকে খুব বেশি সমাধান না করতে পারে, আসলে এই ব্যবসা খাতে অনেক সমস্যা তৈরি করছে। তো গভর্নমেন্ট যদি আসলে আপনাদেরকে সাহায্য করতে চায়, আজকের এই অনুষ্ঠানের মাধ্যমে কোন জায়গায় আসলে কাস্টমসের পরিবর্তন করলে আপনারা মনে করেন যে এই জায়গায় আপনাদের সম্ভাবনা আরো বাড়বে? আমি মনে করি যে যুগের সাথে তাল মিলে আজকের দিনে এসে যেভাবে আমাদের ডিজিটাল বাংলাদেশ হয়েছে, স্মার্ট বাংলাদেশ থেকে আমরা এগিয়ে যাচ্ছি। ফলে বন্ড ব্যবস্থাপনা, এনবিআর সংক্রান্ত যতগুলো ব্যবস্থাপনা আছে, সবগুলোকে সেই স্মার্ট বাংলাদেশের দিকে নজর রেখে আমরা এলডিসি গ্রাজুয়েশন হয়ে যাচ্ছি 2026-এ। তারপরে আমরা একটা উন্নয়নশীল বিশ্বে চলে যাব 2032 সনে। সেই জায়গাগুলোকে মাথায় রেখে একটা সম্পূর্ণ আমূল পরিবর্তন করে ডিজিটাল স্মার্ট বন্ড সিস্টেম এবং এনবিআর এর ভ্যাট, বন্ড, ট্যাক্স, টোটাল সিস্টেমটাকে আধুনিকায়ন করা, পুরনোগুলোকেই মাথায় না রেখে সম্পূর্ণ নতুন করে। আপনি দেখেন 5 বছর আগে এই সম্বন্ধে আমরা কেউ চিন্তা করি নাই, 10 বছর আগে কেউ আমরা ডিজিটাল বাংলাদেশ 15 বছর আগে চিন্তা করি নাই। আজকাল হয়ে গেছে, স্মার্টফোন ছাড়া একটা আমার গার্মেন্টসের ওয়ার্কারও চলতে পারে না। সো এইভাবে
সম্পূর্ণ আমল পরিবর্তন করে নতুন একটা চিন্তা ভাবনা থেকে আসলে আমাদের এই সিস্টেমটাকে চালু করতে হবে, পুরনোগুলো কারেকশন করে না। সেখানে আপনি রপ্তানি বাজারের কথা বলছিলেন, গভর্নমেন্টের কি এই মুহূর্তে যে 100 জমি বরাদ্দ দেওয়া হচ্ছে, এর মতো কি আপনার কি মনে হয় যে এক্সেসরিজের জন্য আলাদা ভূমি বরাদ্দ প্রয়োজন এবং সেখানে একটা আলাদা ইন্ডাস্ট্রি জোন করে দিয়ে আসলে এক্সেসরিজকে এই শিল্পে রূপ দেওয়ার জন্য যে নীতিমালা করা দরকার সেটিও আসলে আপনাদের অ্যাকচুয়ালি সহযোগিতা আমি আপনাকে বলি, আমি বিগত 5 বছর যাবত কাজ করছি, আপনি বিসিক শিল্পনগরীর সাথেও কাজ করছি এবং বেজার সাথেও আলাপ করছি। বেজার সাথে আলাপ করার পরে তারা বললো যে আপনার এক্সেসরিজ এবং প্যাকেজিং শিল্পটা যে এত বড়, তারা কখন এটা মেনেই নিতে পারে না। কেননা আমাদের বাংলাদেশ ব্যাংকে এক্সেসরিজ শিল্পের অ্যাকচুয়ালি কতটুকু আপনার এক্সপোর্ট, তারা এই জায়গায় কোনো নিরূপণের আপনার জায়গা নেই। আমরা বিডের সাথে কাজ করি, বিডে এখন বলেছে যে আপনার অতি দ্রুতই আপনার এক্সেসরিজ এবং প্যাকেজিং শিল্পের অবদান কতটুকু সেটা তারা আলাদা ভাগে ভাগ করবে। জানেন আপনার গার্মেন্টস ছাড়া অন্য কোনো শিল্প খাত নাই যেটা আপনার $1 বিলিয়ন আপনার ডিরেক্ট এক্সপোর্ট করে। হ্যাঁ, আমাদের এক্সেসরিজ এন্ড প্যাকেজিং শিল্প কিন্তু আমরা $1 বিলিয়ন ডিরেক্ট এক্সপোর্ট করি। বাংলাদেশের লোকাল এই সেক্টরে আমাদের 7 থেকে 12 লাখ আপনার এমপ্লয়ি আছে। আমাদের 1900 আপনার হলো দেশের গার্মেন্টস এক্সেসরিজ এবং প্যাকেজিং শিল্প আছে। ওনার নিজের পার্সোনাল আপনার গার্মেন্টস এবং এক্সেসরিজ আপনার প্যাকেজিং শিল্প আছে। এই খাতটা আপনার বৈদেশিক মুদ্রা আপনার সেভ করার জন্য গার্মেন্টসের ক্ষেত্রে ভ্যালুয়েশন আমরা এই জায়গায় বাংলাদেশে আপনার তৈরি করেছি। বিডার যদি এটা আপনার আলাদাভাবে করে তাহলে আমাদের এই সেক্টরকে আপনার নীতি নির্ধারণ মহলে আপনার সুন্দরভাবে তারা হলো যে দেখতে পারবে। গবেষণা করার জন্য ওয়ার্ল্ড ব্যাংক এবং আরো অনেক জায়গা থেকে ফান্ড পাওয়া যায় এই ডেটাগুলো কালেক্ট করে কিভাবে আসলে কত অবদান এবং কতটুকু আছে সেটি বাংলাদেশ ব্যাংকে সাবমিট করা এবং বাণিজ্য মন্ত্রণালয়কে দেওয়া। এটার জন্য কি আপনারা ওয়ার্ল্ড ব্যাংক বা অন্যান্য প্রজেক্ট এটা নিয়ে আমি হলো দেশের গত হলো আপনার 4-5 বছর যাবত কাজ করছি। কাজ করার স্বরূপই আপনার এট দিস মোমেন্ট আপনার বিডে আপনার এগ্রি হয়েছে যে এটা আপনার এক্সেসরিজ এবং প্যাকেজিং শিল্পে ব্যাক টু ব্যাক আপনার কতটুকু আপনার অবদান সেটা আপনারা তারা করবে। এবং আপনার আমি আপনাদেরকে বলতে চাই আপনার গার্মেন্টস এক্সেসরিজ এন্ড প্যাকেজিং শিল্পে আপনার একটা অ্যাসোসিয়েশনের বিজিএপিএমএ এখন হলো যে ইলেকশন হচ্ছে। ইলেকশনে আমি ঐক্য পরিষদে আমরা আমি প্যানেল লিডার হিসেবে নির্বাচন করতেছি। যদি আমার প্যানেল এবং আমি জয়ী হয়ে আসতে পারি, আপনার এই সেক্টরকে আপনার সুন্দর মতো আপনার আলাদা করে আপনার ওয়ার্ল্ড ব্যাংকের সাথে এবং আপনার ইউরোপীয় ইউনিয়নের সাথে আপনার কাজ করে এই সেক্টরকে আমি হলো যে আপনার গভর্নমেন্টের আপনার উচ্চ যে মহল আছে তাদের কাছে আমি ফুল পিকচার এবং সিনারিও তুলে ধরবো এবং এই সেক্টরে আপনার কল্যাণে কাজ করব। আমরা জানি যে আসলে আমাদের এলডিসি গ্র্যাজুয়েশন হচ্ছে এবং এরপরে আসলে এই যে ছোট ছোট উদ্যোক্তা এবং মাঝারি উদ্যোক্তা, বড় উদ্যোক্তা সবারই একটা কমপ্লায়েন্সের জন্য চ্যালেঞ্জ তৈরি হবে। তো সাম্প্রতিক সময়ে আমরা দেখছি যে ইউরোপে কিছু নীতিমালা পরিবর্তন হয়েছে এবং সেই নীতিমালায় CS-DDD নামে আসলে একটি নীতিমালা এসছে। এই নীতিমালাটা কি এবং এটি সেক্টরের উপরে আসলে কি প্রভাব পড়বে এক্সপোর্ট ইন্ডাস্ট্রিতে, যদি আমাদের দর্শকদের উদ্দেশ্যে একটু জানাতে। না, আপনি সঠিক বলেছেন, গত সপ্তাহে এটা আসলে ইউরোপিয়ান ইউনিয়নে পার্লামেন্টে পাস হয়েছে। এটা আসলে একটা সোশ্যাল কমপ্লায়েন্স অ্যান্ড সাস্টেনেবিলিটি মানে এনভায়রনমেন্টাল অ্যান্ড ওয়ার্কার রাইটস এগুলো নিয়ে আসলে ওদের দেশের জন্য একটা আইন। কিন্তু আমরা এটাতে সরাসরি জড়িত হয়ে যাবো বিকজ আমরা যারা নাকি রপ্তানি বাণিজ্যের সাথে জড়িত, যেহেতু আমরা ওই দেশে এক্সপোর্ট করি, ফলে আমাদের উপরও এই আইনটার গাইডলাইনটা ফলো করতে হবে। বিকজ যে কোম্পানি ইম্পোর্ট করে তার যখন এটা মানতে হবে তখন তার সাপ্লাই চেনে সবাই এটার সাথে জড়িত হবে। আমি মনে করি এটা ভালো এবং খারাপ দিক দুইটাই আছে। ভালো দিক হলো যে এখন ইউরোপের এক এক দেশ এক এক রকমের কথা বলে, কেউ কমপ্লায়েন্স মানে, কেউ মানে না, কেউ এনভায়রনমেন্ট নিয়ে বেশি কথা বলে, কেউ কম বলে। ফলে আমরা একটা লেভেল পেইং ফিল্ড পাচ্ছি না। কিছু বায়ার আমার কাছে আসে সেগুলো চায়, ফলে আমার টোটাল ফ্যাক্টরি যখন এটা মেনটেন করতে হয় তখন যে বায়ার চায় না তা সে না চাইলেও সে দাম দেয় না, কিন্তু আমার মেনটেন করতে হচ্ছে। ফলে এরকম একটা আনফেয়ার একটা আমরা পরিস্থিতিতে আসি। তো আমি মনে করি এটা খুব ভালো দিক। কিন্তু এটা একটা খারাপ দিক আছে, খুব বড় খারাপ দিক, যেটা নাকি আসলে আমার যারা নাকি এক্সেসরিজ সাপ্লায়ার আছে, অনেক ছোট ছোট এক্সেসরিজ ফার্ম আছে যারা এসএমইস খুব ছোট, তাদের পক্ষে এই যে CS-DDD বা জার্মান ডিউ ডিলিজেন্স সাপ্লাই চেইন অ্যাক্ট এইগুলো আইনগুলো মানতে গেলে যে পরিমাণ তাদের সাস্টেনেবিলিটি লাগবে বা ট্রান্সপারেন্সি লাগবে, আমি বলতেছি না তারা তাদেরকে অত্যাচার করতেছে শ্রমিকদেরকে, কিন্তু এই যে রিপোর্টিং সিস্টেম এগুলো আসলে মেনটেন করা তাদের পক্ষে সম্ভব হবে না, কখনই সম্ভব হবে না। বিকজ তার লোকই 12 জন 15 জন, সে কীভাবে এই রিপোর্টিংগুলো করবে? এই সাপ্লায়ারগুলো আসলে একটা চ্যালেঞ্জের মুখে পড়বে। আমি গত ফেব্রুয়ারিতে আমরা যখন সাপ্লায়ারদের পক্ষ থেকে মানে ইউরোপে যারা আমরা সাপ্লাই করি সবগুলো দেশের পক্ষ থেকে আমরা বেশ কিছু পয়েন্ট রাইজ করেছি, এই বিষয়গুলো আমরা দিয়েছি। ফলে এই ডাইরেক্টিভ অনুযায়ী যখন ইউরোপের 27টা দেশ তাদের আইনগুলোকে অ্যাডপ্ট করবে,
আমি মনে করি যে হয়তো একটা সাইজের বাইরে একটা কর্মচারী সংখ্যার বাইরে গিয়ে এই আইনটা তৈরি করা হবে। তাহলে আমাদের তো ইউরোপের বাজার ধরার জন্য আমাদেরকে এই আইনের সক্ষমতা যাচাই বাছাই করার জন্য আমাদের উদ্যোক্তাদেরকেও রেডি করতে হবে। তো আমরা সেই কিন্তু ready ক্ষেত্রে করছি। আমরা কিভাবে সরকারকে বলতে পারি যে বাণিজ্য মন্ত্রণালয় আমাদেরকে এই জায়গায় সাপোর্ট দিলে আসলে আমার উদ্যোক্তারা বেঁচে যাবে? আচ্ছা, এখানে আমি বলি যেহেতু রপ্তানির সিংহভাগ গার্মেন্টস সেক্টর থেকে আসে, ফলে আমাদের বিকিএম এবং বিজিএমই তে আমরা অলরেডি আরবিএইচ নামে রেসপন্সিবল বিজনেস হাব দুইটা আমরা সেন্টার করেছি, এবং সেই সাথে বাংলাদেশ এমপ্লয়িজ ফেডারেশনের আন্ডারও একটা করা হচ্ছে। এমপ্লয়িজ ফেডারেশন বাকি লেদার এবং আদার্স যারা এক্সপোর্ট করে সরাসরি ইউরোপে, তাদেরকে নিয়ে কাজ করবে। এইখানে আমরা আসলে অ্যাজ পার যে তাদের ডাইরেক্টিভ, যে জার্মান ল, ফ্রেঞ্চ ল, ডাচ ল, এগুলো নিয়ে আমরা অলরেডি কাজ করছি, এবং আমাদের ফ্যাক্টরিগুলোকে আমরা এই ট্রেনিংগুলো দিচ্ছি, রেগুলার আমরা ট্রেনিং দিচ্ছি। এই ব্যাপারে আমাদেরকে জার্মান সরকারের জিআইজের থেকে আমরা ফান্ডও পেয়েছি। সেই ফান্ডের মাধ্যমে আমরা আমাদের একটা আলাদা সেন্টার আমরা এস্টাবলিশ করেছি। এবং আমি আরেকটা জিনিস ভালো কি, 2013 সেই ভয়াবহ দুর্ঘটনার পরে আমরা আসলে অনেকাংশে কমপ্লেক্স নিয়ে কাজ করা আগে থেকে শুরু করেছিলাম, যেটা আমাদের লাভ হয়েছে যে এখন তো ইউরোপে আইন করছে, কিন্তু আমরা আসলে কমপ্লায়েন্স সেফটি নিয়ে অনেক আগে থেকেই কিছুটা অগ্রসর হয়ে আছি, ফলে আমাদের জন্য এটা খুব বেশি চ্যালেঞ্জিং হবে না। শামীম ভাই ঠিক কথাই বলেছে। আমাদের গার্মেন্টস অ্যাক্সেসরিজ শিল্পে আপনার দুইটা রকম আছে, হয়তো কেউ অনেক বড়, না হয় অনেক ছোট ছোট ইন্ডাস্ট্রি। সেক্ষেত্রে দেখা যায় যে আপনার ইউরোপীয় ইউনিয়ন 2025 সালের পর রিসাইকেল আপনার যে আপনার অ্যাক্সেসরিজ আপনার জিআরএস এর এবং নর্মা স্ট্যান্ডার্ড ছাড়া তারা কোনো প্রোডাক্ট নিবে না। কারণ আমার মতো যারা বড় কোম্পানি আছে বা আমাদের থেকেও বড় যারা আছে, তারা কিন্তু এই স্ট্যান্ডার্ড অলরেডি অ্যাপ্লাই করেছে। কারণ আমার কোম্পানিতে আমি অলরেডি অ্যাপ্লাই করেছি, বাট আমাদের ক্ষুদ্র এবং মাঝারি যে শিল্পগুলো আছে তারা কিন্তু আপনার এটা করতে পারতেছে না। আপনার অ্যাকর্ড অ্যালায়েন্স কিন্তু আপনার এখন অ্যাপ্লাই হয়েছে গার্মেন্টসের জন্য। আমাদের গার্মেন্টস অ্যাক্সেসরির জন্য কিন্তু আপনার যারা বড় বড় নমিনেশন নিয়ে কাজ করে তাদের জন্য আপনার শুধু হয়েছে, ছোট ছোট কোম্পানিগুলো এটা হচ্ছে না। সেক্ষেত্রে দেখা যায় গভর্নমেন্ট আপনার যদি আপনার শিল্প পার্ক করে, সেখানে যদি আপনার ইটিপি এবং অন্যান্য যেসব আপনার সুযোগ সুবিধাগুলো আছে সেগুলো যদি আপনার সেন্ট্রালি থাকে, তাহলে আপনি এই সেক্টরটা আপনার সুন্দর মতো আপনার বেড়ে উঠবে। এটা নিয়ে আমি অলরেডি কাজ করতেছি আপনার বিসিক শিল্প আপনার পার্কের সাথে, এবং বাংলাদেশে আপনার ইকোনমিক জোনের সাথে আপনার বেজার সাথে আমি আপনার কাজ করতেছি। এই গার্মেন্টস যারা বিকিএমই বিজিএমই আছে তাদেরকে আমরা বলবো আপনাদের শিল্প টিকিয়ে রাখার জন্যই আপনার ব্যাকওয়ার্ড লিঙ্কেজে যে আমরা আছি অ্যাক্সেসরিজ এন্ড প্যাকেজিং শিল্প, তাদেরকে আপনার নীতিগত সহায়তা আপনারা যখন গভর্নমেন্টের সাথে যাবেন, আমাদের এই সেক্টরটাও আপনারা ইনক্লুড করবেন, তাতে আপনার সবাই মিলে ভালো থাকবে। আমরা অনুষ্ঠান শেষ করব। নীতিমালায় কোনো কিছু আপনি অ্যাড করার জন্য কোনো করবেন কিনা, বা নীতিমালায় কোনো পরিবর্তন দরকার কিনা এই ব্যাকওয়ার্ড লিঙ্কেজে? সরকারের কাছে আবেদন যে আসলে আমাদের সেক্টরটা যেভাবে এগিয়ে যাচ্ছে ব্যাকওয়ার্ড লিঙ্কেজ, এখন আসলে আমাদের নীতিমালা আমি একটু আগে বলেছি আপনার একটা আমূল পরিবর্তন দরকার। আসলে ব্যবসা বান্ধব একটা নীতিমালা চাই, এবং আমাদের উন্নত বিশ্ব যখন আমরা যাচ্ছি সেই জায়গার সাথে তাল মিলিয়ে আমাদের হয়রানি মুক্ত আমরা এমন একটা নীতিমালা চাই যেখানে আসলে হয়রানি থাকবে না, সেরকম একটা নীতিমালা চাই। আমরাও আপনাদের এই সেক্টরের আসলে সাফল্য কামনা করছি। আশা করি সামনের যে প্রোগ্রামগুলো আমরা করব সেখানে আরো সমস্যার কথা আমরা তুলে ধরব, আর সম্ভাবনার দিক থেকে আসলে আগামীতে আমরা এলডিসি গ্র্যাজুয়েশন পরবর্তী আপনারা যে আইনগুলো বলছেন সেগুলো আসলে পরিবর্তনের সাথে সাথে উদ্যোক্তাদের যাতে সহযোগিতা দেওয়া যায় সেটিও আমরা সরকারের কাছে আবেদন জানাচ্ছি। আপনাদের দুজনকে অসংখ্য ধন্যবাদ আমাদেরকে সময় দেওয়ার জন্য। আপনাকে অসংখ্য ধন্যবাদ। দর্শক, এই ছিল সাউথ ইস্ট ব্যাংক বিজনেস মিরর অনুষ্ঠান। দেখা হবে আগামী সপ্তাহে। সেই পর্যন্ত সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন।